নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের সিপিআর। সিপিআর তুলনামূলক আলোচনা। দেখুন, আমাদের যত ফিমেল রিমেডি আছে, টপ ফিমেল রিমেডির মধ্যে আমাদের আজকের সিপিআর একটা অন্যতম মেডিসিন। হ্যাঁ, সমস্যা নেই। বাইরে থাকলে স্যার সাইটা টেনে দিলে হবে। আচ্ছা, দুঃখিত। তাহলে আমরা যদি আজকের মেডিসিন নিয়ে আলোচনা করি, তাহলে দেখুন, শুরুতে যদি আলোচনা করি, এর উৎস আমরা জানি এটা অ্যানিমেল গ্রুপের মেডিসিন। আমরা এর মায়াজম যদি দেখি, তাহলে তিনটা মায়াজমই আছে: সোটা, সাইকোসিস, সিফিলিস, এবং সেই সাথে টিউবারকুলার ডায়াথেসিস বিদ্যমান আছে। আমরা কাতরতা যদি দেখি, তাহলে শীত কাতর। আমরা যদি এর ক্রিয়াস্থলটা দেখি, কোথায় কোথায় কাজ করে, যদিও আমরা জানি যে ফিমেল রিমেডির মধ্যে আমাদের সিপিআর, তাহলে মহিলাদের উপরেই বিশেষ করে এই মেডিসিনটা কাজ করে। দেখুন, পিত্তপ্রধান ধাতু বলে থাকে, অর্থাৎ যারা খুব রাগী, আমরা যদি মনের লক্ষণের উপরে গুরুত্ব দিয়ে বলি, তাহলে যারা খুব রাগী তাদের মনোলক্ষণের উপরে আমাদের আজকের সিপিআর ভালো কাজ করে। এছাড়াও মহিলাদের যে কোনো রোগ লক্ষণে, বিশেষ করে স্ত্রী জননেন্দ্রিয়ের উপরে, স্ত্রী জননেন্দ্রিয়ের উপরে যে কোনো ক্ষেত্রে এর ভালো কাজ আছে। যে কোনো লক্ষণের ক্ষেত্রে, যেমন অনিয়মিত মাসিক স্রাব, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ু তার স্বাভাবিক জায়গা থেকে যেটা স্থানচ্যুতি বলা হয়, প্রোলাপস ইউট্রাস, আমরা যদি দেখি তার বন্ধ্যাত্ব, আমরা যদি দেখি তার লিউকোরিয়া, আমরা যদি দেখি তার অ্যাবর্শন প্রবণতা, তাহলে সেখানে ভালো কাজ করে। এছাড়াও আমরা তার স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা দেখেছি, তার কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে, এছাড়া আমরা দেখেছি তার 31 থেকে সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, তাহলে আমরা যদি গঠনটা দেখি, আজকের সিপিআর গঠনটা যদি আমরা দেখি, আপনার চেম্বারে একজন নারী ঢুকছে। সে যদি বোরখা পরিহিত থাকে, অথবা বোরখা পরিহিত যদি না থাকে, দেখবেন চুপচাপ ঢুকছে, কোন একটা ফাঁকা জায়গাকে খুঁজে নিচ্ছে, গঠন আকৃতির সাথে কিছুটা স্বভাবটা আমি একটু সংযুক্ত করে দিচ্ছি। আপনার চেম্বারে একটা নারী ঢুকছে, বোরখা পরিহিত আর বোরখা পরিহিত না, চুপচাপ, মানে নিজের মতো নিজে আসছে, আশপাশে কি ঘটছে, আমরা একটা মেয়েকে দেখেছি কি ঘটছে সেটা তার লক্ষ্য নাই। সে এসে চুপ করে একটা জায়গায় বসছে, যেখানে সে ফাঁকা চেয়ারটা পাইছে, যেখানে সে ফাঁকা চেয়ার পাইছে সেখানে সে চুপ করে বসছে। এবং আমরা যদি তার গঠন আকৃতির দিকে তাকাই, তার দিকে যদি তাকাই, তাহলে দেখুন এই মেয়েটা, এই মহিলাটা, যার কিনা একদম সরু, অর্থাৎ পুরুষের যেমন হয়ে থাকে, আমরা ফসফরাসের পুরুষকে দেখেছি, আমরা, থ্যাংক ইউ স্যার, আমরা ফসফরাসকে দেখেছি লম্বা আকৃতির, বুকটা অপ্রশস্ত। মহিলাটা ঢুকলো, বসলো, দেখলেন, আপনি তাকিয়ে দেখলেন তার হিপের মাংস নেই, বুকটা পরিহিত যে না, একদম চেকুন, ঠিক যেমন আপনার হাতের কলমটা শুরু থেকে শেষ একদম সরু, হিপে মাংস নেই, ব্রেস্টে মাংস নেই, মুখে দেখলেই বোঝা যাচ্ছে মুখে একটা বিশ্রী অবয়ব চেহারা। অর্থাৎ গঠনগত যে সৌন্দর্য আছে, আমরা বেলেডোনা নারীদেরকে দেখেছি, আমরা প্লাটিনামের মেয়েদেরকে দেখেছি, আমরা ল্যাটিসিসের মেয়েদেরকে দেখেছি, একটা গঠনগত একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের অভাব। এবং আপনি আরো ভালো করে খেয়াল করে দেখলেন, রুগীটি চুলটা একদম কালো বর্ণের, চুলটা কালো বর্ণের, এবং সেই সাথে দেখলেন
মুখমণ্ডলে কোন একটা দাগ, যেটাকে আমরা অনেক সময় মহিলাদের ওই যে বাংলায় যদি বলি প্রচলিত ভাষায় মেস্তা আকৃতির, নাকের কাছে কিছু একটা বের হয়ে আছে, এই লক্ষণটা আমরা তার মধ্যে খুঁজে পাবো। তাহলে দেখুন গঠন আকৃতিতে যদি আমরা যাই, তাহলে হিপে মাংস নাই, ব্রেস্টে মাংস নাই, সরু অপ্রশস্ত বুক, অপ্রশস্ত থাই, ঠিক যেমনটা একদম আপনার হাতের কলমের মতো। এবং এই রোগীটা যখন আপনার কাছে সে বসবে, তার রোগ লক্ষণটা যখন প্রকাশ করবে, আমরা পালসিটিলাকে দেখেছি ভীষণ কান্না করার প্রবণতা, কান্না না করে আপনার কাছে কোনো কথাই সে বলতে পারবে না। ঠিক অনুরূপ ভাবে এই সিপিআর পেশেন্ট গুলো কিন্তু কান্না করার প্রবণতা থাকে। তাহলে আপনার কাছে এটি রোগ লক্ষণ বলবে, প্রত্যেকটা লক্ষণের সাথে তার কান্না করার একটা প্রবণতা খুঁজে পাবে। আসুন আমরা এবার মাইন্ড সিমটম নিয়ে একটু আলোচনা করি। আমরা মাইন্ড সিমটম নিয়ে আলোচনা করার আগে উচ্চ সাদৃশ্য এনিম্যাল গ্রুপের যে মেডিসিন, সে উচ্চ সাদৃশ্য নিয়ে মাইন্ড সিমটমটার সাথে একটু তুলনা করব, তারপরে মূল পর্বে যাব। দেখুন আমরা জানি এটা এনিম্যাল গ্রুপের যে আমরা কার্টফিশ বলে থাকি, আমরা বইতে পড়েছি সামুদ্রিক মাছ। দেখুন এই মাছটা স্বাধীন চেতা। কেন স্বাধীন চেতা আমরা সিপিআর মধ্যে খুঁজবো, কিভাবে সে স্বাধীন চেতা হল সেটাও আমরা আলোচনা করব। দেখুন এরা দলবদ্ধভাবে থাকতে চায় না, একা থাকতে চায়। আমি শুরুতে বলেছিলাম রোগীরা এসে একটা চেয়ার যেখানে কেউ নাই, সে জায়গাটা সে বসার চিন্তা ভাবনা করবে, চুপচাপ থাকবে। আমরা মাছকে দেখেছি তার সন্তান থেকেও সে দূরে রাখে নিজেকে, অর্থাৎ তার ভিতরে একটা অ্যাভারশন আছে তার সন্তানের প্রতি, তার স্বামীর প্রতি, তার সংসারের প্রতি, তার আত্মীয় স্বজনের প্রতি, সবকিছু। দেখুন একটা প্রবণতা স্বাধীন, আপনি যদি স্বাধীন চেতা হন তাহলে আপনি সবসময় নিজের মতো করে নিজের রাজ্যে নিজের রাজা হবেন, একটা মেন্টালিটি আপনার হবে, একটা ভাবে আপনি চলবেন। তাহলে আমরা যদি তাহলে এই কিন্তু পছন্দ এই স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, আপনার নেটওয়ার্কটা যদি চেক করতে। এবং এই সিপিআর রোগী অর্থাৎ সাইকোলজিস্টকে আমরা দেখেছি সর্বদা ভাসমান থাকতে হলে তার পার্টনারটাকে সর্বদা সঞ্চালিত রাখে। দ্যাট মিন্স সে সিপিআর সর্বদা নিজেকে সঞ্চালিত। সবার জন্য কি একই সমস্যা হচ্ছে? সবার জন্য যদি কাইন্ডলি একটু বলতে। আমার কথা শোনা যায় না? জি স্যার আপনার নেট। জি স্যার জি স্যার প্রবলেম হচ্ছে। জি স্যার শোনা যায়। প্রবলেম হচ্ছে স্যার, আপনি যদি একটু নেটওয়ার্কটা দেখতেন প্লিজ। প্রায় জায়গায় সমস্যা হচ্ছে। আমি লিভ নেই করছি। জি স্যার একবার লিভ নিয়ে একটু এন্ট্রি করেন স্যার। হ্যাঁ আবু বকর স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার এখন শোনা যাচ্ছে। আপনি এই যে ইয়াসিন আইডিতে যেটা করলাম, ওই আইডিটা যদি একটু আনমিউট করার ব্যবস্থা করে দিতেন, আমি ওটা দিয়ে আলোচনা করছি। স্যার কি নাম? স্যার নামটা একটু বলবেন। দেখুন আমি হ্যান্ড রাইজ করেছি, এই আইডি এটা আমার সহকারীর আইডি। ইয়াসিন আরাফাত। জি স্যার করছি। শুনতে পাচ্ছেন এবার? জি জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ।
আমার ওটাতে ঝামেলা হচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, সমস্যা হলে জানাইন। আজকে একটু নেটের সমস্যা হচ্ছে, আজকে না, আজ 3 দিন যাবত এমন হচ্ছে। এখন ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তাহলে আমরা আলোচনাতে গিয়েছিলাম, দেখুন আমাদের সিপিয়া প্রচুর মাইন্ড নির্ভর একটা মেডিসিন, অর্থাৎ মানসিক লক্ষণে ভরপুর একটা মেডিসিন আমাদের সিপিয়া। আমরা শুরুতে যদি যাই তাহলে দেখুন আমরা দেখেছি তার একা থাকার প্রবণতা। আমি একটা কথাকে একটু ভাঙার চেষ্টা করব, একা থাকার প্রবণতা। আমরা দেখেছি তার উৎকণ্ঠা, আমরা দেখেছি তার ভয়, আমরা দেখেছি তার অনিশ্চয়তা, আমরা দেখেছি তার আতঙ্কিত মন, আমরা দেখেছি তার উদাসীনতা, আমরা দেখেছি তার কর্মের প্রতি দারুণ আগ্রহ। কিন্তু কেন, কোন জায়গাটাতে, কেন সেই জায়গাটাতে আসলো? দেখুন এই সিপিয়া তার একা থাকার প্রবণতা আছে, তার অনীহা আছে। আমরা দুইটা কথাটাকে এক জায়গায় ইনক্লুড করি। সিপিয়ার মধ্যে আমরা শুরুতে বলেছিলাম যে শীতকাতর, জৈবিক উচ্ছ্বাসের অভাব। আমরা তার মধ্যে দেখেছি আমাদের যে দেহের যে তরল পদার্থের যে গতিপথ, সেখানে গতিরোধ, এবং আমরা যদি আরেকটা ভাষা বলি তাহলে নিশ্চলতা। ঠিক এই জায়গাটাতে আমরা দেখেছি তার একা থাকার প্রবণতা এবং অ্যাভারশন। কিন্তু কোথায়? সবার প্রতি। কিন্তু কেন? তাহলে দেখুন বিতৃষ্ণা কাদের উপরে? যাদেরকে সে একটা সময় ভালোবাসতো। তাহলে ভালোবাসতো কাদের? সন্তানকে, স্বামীকে, সংসারকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, সবাইকে। কিন্তু আজকে তাদের কেন বিতৃষ্ণা? আজকে কেন সে একা থাকতে চাই? আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি এই লক্ষণগুলো সিপিআর মধ্যে। তাহলে দেখুন কোন সংসারে যদি ক্যামোমিলার মতো সন্তান থাকে, সিনার মতো সন্তান থাকে, বোরাক্সের মতো সন্তান থাকে, এন্টিমক্রুডের মতো সন্তান থাকে, এন্টিম টার্ডের মতো সন্তান থাকে, দেখুন এন্টিম টার্ড বোরাক্স কোলে থাকতে চায়, আমাদের এন্টিম টার্ড বোরাক্স কোলে থাকতে চায় শ্বাসকষ্টের সময়। ক্যামোমিলাকে দেখেছি অবাঞ্ছিত ডিমান্ড তার মধ্যে আছে, কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। আমরা সিনাকে দেখেছি। আমরা এই যে আচরণগুলো যদি কোনো মায়ের সাথে নিয়মিত চলতে থাকে তাহলে সে মাটা কিন্তু সন্তান থেকে দূরে থাকবে, সন্তানের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি তার একা থাকার প্রবণতা, স্বামীর প্রতি বিতৃষ্ণা। যে মেয়েটা আমরা শুরুতে জানি যে কাজ করলে ভালো থাকে, ওয়ার্কিং অ্যামেলারেশন বা ড্যান্সিং অ্যামেলারেশন, কাজ করলে সঞ্চালিত হলে সে ভালো থাকে। তাহলে যে মেয়েটা সারা দিন কাজ করেছে, যদিও তার জৈবিক যে উচ্ছ্বাস, জৈবিক যে গতি, তার নিশ্চলতা, সেখানে তার দুর্বলতা আছে, তারপরেও সারাদিন কাজ করেছে। কেন? আমরা সিপিআর মধ্যে দেখেছি কাজ করলে সে ভালো থাকে, শরীর না চললেও কাজ পাগল। সে ব্যক্তিটা সারাদিন কাজ করেছে। ইন্ডিয়া মেটালিকামের মতো একটা হাজবেন্ড অথবা অ্যাসিড ফ্লোরিকামের মতো একটা হাজবেন্ড যে কিনা বইয়ের কাজকে মূল্যায়িত করেনি, অথবা ইন্ডিয়া মেটালিকামের মতো একটা হাজবেন্ড যে কিনা বায়োলজিক্যাল ডিমান্ড পূরণের জন্য এভরি নাইট 3বার 4বার সেক্সুয়াল বিষয় নিয়ে ফোর্স করেছে, তাকে বুঝতে চায়নি যে আমি সারাদিন অনেক কাজ করেছি, আমি অনেক ক্লান্ত, আমাকে বিশ্রাম নিতে হবে, আমি সংসারের জন্য অনেক কিছু করেছি। অ্যাসিড ফ্লোরিকাম, তুমি আমার খোঁজ রাখোনি, আমার মূল্যায়ন করোনি। দেখুন অ্যাসিড ফ্লোরিকাম তার সন্তানকে, তার প্রিয়জনদেরকে তার স্ত্রীর সন্নিকটে আসলে বিরক্ত হয় না, কিন্তু তাদের খোঁজ রাখে না। যে কিনা ছিল, সে চাইতো যে সে খোঁজ রাখুক, সে চাইতো যে তাকে বুঝুক, সে তা করেনি। তাহলে সেখানে আমরা দেখতে পাই এই যে জায়গাটাতে একটুখানি বসতে হবে ভাই, একটা আলোচনা আছে একটুখানি। এই যে জায়গাটাতে আমরা সেখানে দেখেছি তার স্বামীর প্রতি বিতৃষ্ণা। ওই যে বললাম দুইটা মেডিসিনের উদাহরণে, অ্যাসিড ফ্লোরিকামের মতো রোগী যে কিনা স্ত্রীর খোঁজ রাখেনি,
সে চেয়েছিল সারাদিন পর আমার একটু খোঁজ রাখুক, এটা দিনের পর দিন চলতে থেকেছে, দিনের পর দিন চলতে থেকেছে। আমরা ইন্ডিয়া মেটালিকামের মতো, লিপুলিনের মতো রুগীকে দেখেছি যার বায়োলজিক্যাল ডিমান্ডের জন্য সময় নেই, অসময় নেই, ফোর্স করেছে। তাই আজকে তার প্রতি বিতৃষ্ণা এসে গেছে। দেখুন শরীরটা ভালো ছিল না, ইন্ডিয়া মেটালিকাম সে এভরি নাইট 2-3 বার বায়োলজিক্যাল ডিমান্ডে ফোর্স করেছে। আমরা জানি ব্রায়োনাতে যেমন ড্রাই রেমেডি, দেহ থেকে মন সমস্ত অঙ্গটাই ড্রাই। আর আমরা জানি সিপিআর যে জননেন্দ্রিয় আছে সেটাও ড্রাই থাকে, সেটাকে সে বুঝতে চায়নি। তাই আজকে স্বামীর প্রতি যেমন বিতৃষ্ণা এসেছে, ঠিক অনুরূপ ভাবে আজকে তার সেক্সুয়াল দিকটার প্রতিও বিতৃষ্ণা এসেছে। যদি লক্ষ্য করা যায় তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা সিপিআকে চিন্তা করতে পারি। আমরা দেখেছি এই অ্যাভারশন টু সেক্স আমরা প্লাটিনামের মধ্যে দেখেছি, কেন? ব্যথার জন্য। প্লাটিনাম প্রচুর পরিমাণে সেক্সুয়াল ডিমান্ড তার মধ্যে প্রচুর থাকে, কিন্তু তারপরে তার মধ্যে বিতৃষ্ণা আছে, কেন? ব্যথার জন্য। আমরা ন্যাপটাম মিউরের মধ্যে দেখেছি তার মধ্যেও বিতৃষ্ণা আছে, কেন? তারও ড্রাই ভ্যাজাইনা ড্রাই থাকে, পেইন এবং বার্নিং থাকে, যার কারণে তাকেও আমরা দেখেছি বিতৃষ্ণা। আমরা মিউরেক্সকেও দেখেছি তার মধ্যে বিতৃষ্ণা। এক একজনের জায়গাটা এক এক। দেখুন ন্যাপটাম মিউর এবং সিপিআর দুটার মাইন্ড কিন্তু খুব কাছাকাছি, দুজনের মধ্যেই বিতৃষ্ণা আছে, দুজনের মধ্যেই মানসিক কষ্ট আছে, কিন্তু ন্যাপটাম একটা জায়গায় আর সিপিআর একটা জায়গায়। ন্যাপটাম চাই আমি ভালোবাসাকে টিকিয়ে রাখবো, ন্যাপটাম চাই আমি সম্পর্ককে টিকিয়ে রাখবো, ন্যাপটাম কখনো বিচ্ছেদ হতে চায় না। আর সিপিআর মনে করে আমি জোড়াতালি দিয়ে সম্পর্ককে টিকিয়ে রেখেছি, হতে পারে আমিই অযোগ্য, আমার আশা নেই, নিরাশা, ওই যে বলেছিলাম শুরুতে, হতাশা, অমঙ্গল চিন্তা ভাবনা, হতাশা, আমি সম্পর্ককে টিকিয়ে রাখছি জোর করে। এই সম্পর্ক টিকে থাকার নয়, কেন? যদি সিপিআর মধ্যে এখান থেকে আপনি আবার প্রশ্ন করেন কেন, তাহলে দেখুন আমরা সিপিআরকে দেখেছি ওই যে তার একটা ডিলিউশন আছে, ডিসফিগার, তার নিজেকে সৌন্দর্যের যে বেলেডোনা বা আমাদের যে সুন্দরী যে মেডিসিন গুলো আছে তাদের মতো সে সুন্দর নয়। সৃষ্টিকর্তা তার অভিশাপ যদি দিয়ে থাকে তাহলে সৃষ্টিকর্তাকেই দেয় সিপিআর। তাহলে আমরা যেখানে বললাম যে সে দেখুন তার নিজের একটা ভ্রান্ত ধারণা আছে, আমি দেখতে কুৎসিত, অন্য 10 জন সুন্দরীর মতো নাই, প্লাটিনামের মতো নাই, বেলেডোনার মতো নাই, লেকেসিদের মতো আকর্ষিত নই, আমার হিপে মাংস নেই, আমার ব্রেস্টে মাংস নেই, আমি সরু, আমি আকর্ষিত নই। তাই আমি যে সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছি জোড়াতালি দিয়ে, আমি যে সম্পর্ককে টিকে রেখেছি এটা জোড়াতালি দিয়ে, এটা বেশি দিন টিকবে না। এবং সেখান থেকে শুরু হয়, আমি বেশ কিছু কথা বলেছিলাম, সেখান থেকে শুরু হয় তার একা থাকার প্রবণতা, সেখান থেকে শুরু হয় টিকে থাকার প্রবণতা। আমাকে টিকে থাকতে হবে, টিকে থাকতে হলে আমাকে স্বাধীনভাবে চলতে হবে। দেখুন সেখানে কিন্তু আমরা দেখেছি তাকে স্বাধীন চেতা মেন্টালিটি, সে চায় আমি টিকে থাকবো, সে চায় আমি স্বাধীন থাকবো, সে চায় আমি যে করে হোক আমি আমার দিকে ব্যস্ত থাকবো। এবং এই রোগীদেরকে আপনি খেয়াল করে দেখবেন এরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ কাজ নিয়ে ব্যস্ত থাকলে তার মন ভালো থাকে, কাজ নিয়ে ব্যস্ত থাকলে তার অবহেলাগুলো মনে আসে না, কাজ নিয়ে ব্যস্ত থাকলে সে সবকিছু থেকে দূরে থাকে। লক্ষণটা আমরা খুঁজে পাই, অর্থাৎ ওয়ার্কিং অ্যামিলেশন বা ডেন্সিং অ্যামিলেশন নামে যে আমরা রুব্রিক খুঁজে পাই, সেখানেও খুঁজে দেখবেন যে এই জায়গাটাতে আমাদের দারুণ একটা লক্ষণ জুড়ে আছে আমাদের এই সিপিআর। তাহলে দেখুন এই বডি যে আমি দেখতে খারাপ, আমার হিপে মাংস নেই, আমার ব্রেস্টে মাংস নেই, আমার কোমরটা নেই, যেমন একজন পুরুষের হয়ে থাকে, অপ্রশস্ত বুক, আমার চোখের গঠন ভালো না, আমার মুখের গঠন ভালো না, আমি সর্বদা অবহেলিত। আমরা পালসিটিলাকে দেখেছিলাম, পালসিটিলা মনে করে আমি মনে হয় যোগ্য নয়, আমাকে যোগ্যতা অর্জন করতে হলে, আমাকে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাকে হয় কান্না করতে হবে না চিল্লাতে হবে, হয় হাসতে হবে না কান্না করতে হবে, জোর করে হলেও নিজের মনের অজান্তে হলো অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। যেমনটা আমরা ফসফরাসের রোগীকে দেখেছি, উপকার করার ইচ্ছা নেই তবুও সে নিজের মনের বিরুদ্ধ হলে উপকার করবে, লক্ষণটা আমরা ফসফরাসেও দেখেছি। ঠিক অনুরূপ ভাবে যদি দেখি এই যে নিজের ভিতরে ভ্রান্ত ধারণাগুলো যদি তার মধ্যে থাকে এবং তাকে যদি সেটা খুব বেশি কষ্ট দেয়,
এই কষ্ট এবং তার যে চিন্তাধারা যে আমি সম্ভবত সৃষ্টিকর্তার অভিশাপ দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি? সৃষ্টিকর্তার অভিশাপ দ্বারা তৈরি। অর্থাৎ তার যদি কোনো মানে অভিশাপ থাকে, তার যদি কোনো বিরক্তি থাকে, তার যদি কোনো অনীহা থাকে, তাহলে তার সেটা সৃষ্টিকর্তার প্রতি। কেন? এই রোগীরা সাধারণত বলে থাকে যে আমি এই যে অ্যাট্রাকটিভ নয়, আনঅ্যাট্রাকটিভ, এটা কেন হয়েছি? সৃষ্টিকর্তা আমাকে অভিশাপ দিয়ে তৈরি করেছে। এবং নিজের মধ্যে নিজের জায়গাতে তার অজান্তে রাগ এবং ক্রোধ জন্ম নিতে শুরু করে। রাগ এবং ক্রোধ, আমি একটা ছেলে, মেয়ে আমার দিকে তাকাবে, মেয়ে আমার দিকে অ্যাট্রাকটিভ দৃষ্টিভঙ্গিতে আমার সবকিছুকে সে নজরে রাখবে, আমি মেয়ে ঠিক বিপরীতে হবে, সেটা নেই। কেন? আমি অন্য 10 জন মেয়ের মতো নয়, আমি বিপরীত লিঙ্গের কাছে আজকে অনীহার পাত্র হয়ে যাচ্ছি, এবং এটাই আমার দুর্ভাগ্য। এবং শুরু হয় তার মধ্যে ক্রোধ, শুরু হয় তার মধ্যে একা থাকার প্রবণতা, শুরু হয় তার মধ্যে অন্যকে থেকে নিজেকে হাইড করার প্রবণতা, শুরু হয় বন্ধু বান্ধবকে থেকে নিজেকে সরিয়ে রাখার প্রবণতা, শুরু হয় সংসার জীবন আফটার অল সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখার প্রবণতা। এবং এই রোগী একটা সময় এসে একা থাকতে চায়, একা থাকে, একাকিত্ব ভালোবাসে, যেটা আমরা ন্যাকটামকেও ছাপিয়ে আমরা সিপিয়াকে দেখেছি। কারণ ন্যাকটামকে দেখুন, ন্যাকটাম প্রথম রিলেশনে ব্রেক পাওয়ার পরে সে একাকিত্ব চায়। আমরা জানি ন্যাকটাম চাই কোনোভাবেই সম্পর্কটা যেন বিচ্ছেদ না হয়, আমি কষ্ট যেন না পাই, কষ্টটা কোনোভাবে আমার সহ্যযোগ্য নয়। তারপরেও এই রিলেশনটা ব্রেক যদি হয়, তাহলে সে পরবর্তীতে কাউকে বিশ্বাস করতে চায় না। কিন্তু সেকেন্ড টাইমও কিন্তু ন্যাকটাম সংসার পাতে, সেকেন্ড টাইম কিন্তু ন্যাকটাম বিশ্বাস করে, তবে খুব ভেবে চিনতে। আর সিপিয়া দেখুন, তার মানে সে একাকিত্ব থাকতে চাইছে আবার চাইছে না। আমরা কোম্পানি অ্যাভারশন আছে, আমরা সিপিআর মধ্যেও কিন্তু কোম্পানি অ্যাভারশন আছে, আবার কোম্পানি ডিজায়ারও আছে, লাইক আর্সেনিক অ্যালবের মতো। তাহলে আমরা যদি দেখি এই সিপিআ বলে আমি তো আসলে কারো যোগ্য নয়, আমি দেখতে ভালো না, আমার সন্তানগুলো ভালো না, আমি স্বামী আমাকে বুঝতে চাই না, কেউ আমাকে বুঝতে চায় না, তাহলে দরকার কি নতুন করে তাদের সাথে মিশতে? দরকার কি আমার তাদের সাথে চলতে? আমার সঙ্গী চাই না, আমার নতুন কোনো সম্পর্ক চাই না। কেন? ওই যে কুৎসিত চেহারা। এবং এখান থেকে শুরু হয় তার স্বাধীন চেতা মানসিকতা। এই রোগী কিন্তু তখন স্বাধীনভাবে বসবাস করে। আমি যদি এই জায়গা থেকে একটা কথা বলি, তাহলে আমি একটা রোগীর গল্প বলবো, এই মাঝখানে একটা রোগীর গল্প বলি। আমার একটা পেশেন্টের, সিপিআর অনেকগুলো পেশেন্ট দেখার এক্সপিরিয়েন্স আছে, বা আমি যেখানে শিখতাম 2005 সাল থেকে, সেখানেও আমি দেখেছি সিপিআর অনেকগুলো পেশেন্টকে প্র্যাকটিক্যালে দেখার সুযোগ হয়েছে। আমি একটা রোগীকে দেখেছিলাম, হাজবেন্ডের সাথে এসে বলল যে ভাই, প্রথম কথাটাই ছিল এটা যে ভাই আমার ওয়াইফকে নিয়ে আসছি, আমার ওয়াইফের কোনো বিষয়ে আকর্ষণ নাই, বাচ্চা চাই, কোনো বিষয়ে আকর্ষণ নাই, না সেক্সুয়াল দিক থেকে, না আমার দিক থেকে, না পরিবারের দিক থেকে, না আত্মীয় স্বজনের দিক থেকে। ইভেন সে একটা সময় এসে বললো যে ভাই আমার বউ সম্ভবত পরকীয়া করে। উনি ব্যক্তিগত পেশার সাথে জড়িত, অর্থাৎ এই গার্মেন্টস আইটেমের সাথে। উনি মাঝে মাঝে 10 দিন 15 দিনের জন্য চলে যায়। যখন বলে যায় যে আমি চলে যাচ্ছি, কখনো তার দিকে তাকায় না। সে ফিরে আসে, আমি এসেছি, কখনো তার দিকে তাকায় না। 10 দিন 15 দিন পর যে বায়োলজিক্যাল ডিমান্ড পূরণের জন্য উদ্গ্রীব থাকবে, সেটা থাকে না। তার মানে নিশ্চয়ই এর মাঝে সে পরকীয়ায় লিপ্ত আছে, নিজের বায়োলজিক্যাল ডিমান্ডটাকে সে পূর্ণ করে নিচ্ছে। আমি রোগীর মুখের দিকে তাকাই, অন্যমনস্ক, অ্যাবসেন্ট মাইন্ড। রোগীর ভিতরে হতাশা বোঝা যাচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে মুখে, করুণ অবস্থা তার মধ্যে। এবং সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বয়সের একটা বিস্তর পার্থক্য। আমি সরাসরি প্রশ্ন করি হাজবেন্ডকে, যে কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করতে পারি, কারণ আমার মাথার মধ্যে এসেছিল যে এটা সিপিআ হতে পারে, আমার মাথার মধ্যে এসেছিল এটা প্রথম হাজবেন্ড নয়। আমি তাকে জিজ্ঞেস করি আপনি তার কত নম্বর স্বামী? বললো আমি তার 3 নম্বর স্বামী। দেখুন বিতৃষ্ণা কিভাবে আসলো, আমি তার 3 নম্বর স্বামী। আমি মেয়ের কাছে প্রশ্ন করতে থাকি, আপনার জীবনের কাহিনীটা একটু খুলে বলুন, আমি রোগ লক্ষণ পরে নিব, আপনার সমস্যা পরে নিব, আমি আপনার সাথে শুনতে চাই আপনার কি হয়েছিল। বললো যে আমার প্রথম বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে, আমি স্বামীকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু স্বামীটা ছিল নেশাখোর, ইনকাম করতো না, সেই সংসারে আমার একটা মেয়ে হয়, সেখান থেকে আমার বাবা মা ছাড়িয়ে নেয়,
দ্বিতীয় সংসারে বিয়ে হয়, 1 মাসের মাথায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 3 নম্বর স্বামী আমার এটা। দেখুন, এই প্রথম স্বামীর চিন্তা, দ্বিতীয়, এবং তাকে আমি ভালোবাসতাম, সে নেশাগ্রস্ত ছিল, আমাকে মূল্যায়িত করেনি, আমার তার প্রতি একটা বিরক্ত এসেছিল, সংসার জীবনে একটা বিরক্ত এসেছিল, আমার সন্তান ছিল, তাকে ভালোবাসতাম, এখন তার প্রতি আমার বিরক্তি এসেছে। দেখুন তো, এত কষ্ট মাথার মধ্যে নিয়ে এই স্বামীকে ভালো লাগে? আমি তো বেঁচে আছি শুধুমাত্র আল্লাহ রেখেছে তাই। আমি সারাদিন কাজ করতে পারি, আমার কোনো সমস্যা নাই, আমার এই স্বামীর সংসার কোনো কিছু ভালো লাগে না, আমাকে কাজ করতে দেন, আমি কাজ করে চলে যাব। আমি রুগীর হাজবেন্ডকে বুঝিয়েছিলাম এটা আমাদের মেডিসিনের একটা দারুণ সিমটম, এবং সেই সংসারটা এখনো টিকে আছে। তাহলে আমরা তার মধ্যে একাকিত্ব থাকার একটা লক্ষণ আমরা খুঁজে পেয়েছি। কেন পেয়েছি সেটা আমরা মোটামুটি আলোচনা করলাম অল্প কথায় অল্প ভাষাতে। তাহলে দেখলাম তার দুর্বলতা শরীরের সাথে, বেশি সময় নেব না, হ্যাঁ, দুর্বলতা শরীরের সাথে আমরা দেখেছি তার কাজ করার প্রবণতা, সেটা কেন সেটা আমরা আলোচনা করেছি, অর্থাৎ অকুপেশন এমুলারেশন। আমরা দেখুন এখানে যদি দেখি, আমরা শুরুতে বলেছিলাম যে কাটলফিশটা নিজেকে ভাসিয়ে রাখার জন্য সর্বদা পাখনা নাড়াতে থাকে, সঞ্চালিত হলে ভালো থাকে। দেখুন সেখানেও আমরা দেখেছি সে কাজ কাম করলে, সারাদিন কাজ করলে তার মাইন্ডটা অন্যদিকে থাকে এবং সে ভালো থাকে। আমরা যদি দেখি অতীত স্মৃতিচারণে, অর্থাৎ আপনি যখন রোগ লক্ষণ নিচ্ছেন, তার কান্না করার প্রবণতা, আমরা উল্লেখ করেছিলাম কান্না করার প্রবণতা, যদি দেখি তার মধ্যে কান্না করার প্রবণতা, এবং সেটা ন্যাকটামের মতো যদি দেখি অতীত স্মৃতিচারণ, ইগনেশিয়ার মতো যদি দেখি অতীত স্মৃতিচারণ করতে যে তার কান্না পাই, যে কোনো রোগ লক্ষণ প্রকাশ করার সময় পালসিটেলার মতো যদি তার কান্না পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। দেখুন স্মৃতিচারণ, অতীত স্মৃতিচারণে কান্না করার প্রবণতায় ন্যাকটাম অনেকে গিয়ে, আমরা ন্যাকটাম, ইগনেশিয়া, সিপিয়া 3টা মেডিসিনকে এক জায়গায় করতে পারি। 3টা মেডিসিনকে এক জায়গায় করে জিজ্ঞাসা করুন, ন্যাকটাম বললো আমার অতীত গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা করছি, আমি যাকে ভীষণ ভালোবাসতাম, যার হাত ধরে হাঁটতাম, যে আমাকে গান শোনাতো, যার সুন্দর চাহনি ছিল, যার গঠন ছিল ভালো, আমাকে আকর্ষিত করতো, সে যেই হোক না কেন তাকে আমি ভীষণ ভালোবেসেছিলাম। তার কথা যখন, তার সুখময় মুহূর্তগুলো ভাবি, তখন আমার ভীষণ হাসি পায়। আমরা দেখেছি ন্যাকটামিওর একা একা হাসে। আমরা দেখেছি আবার ন্যাকটাম একা একাই কান্না করে যখন অতীত স্মৃতিচারণে, যখন সে অতীত স্মৃতিচারণ করে, এবং এই একটু আস্তে, আমার একটা রুগী আছে, ডোন্ট মাইন্ড, একটু শব্দ হয়তো যেতে পারে, বেশিক্ষণ নিচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে সে হাসছে, কেন হাসছে, আবার দেখা যাচ্ছে সে কান্না করছে, লাইক ইগনেশিয়া। কেন কান্না করছে? ওই যে গার্লফ্রেন্ডটা চলে গিয়েছিল, সে কথা দিয়েছিল যে আমি তোমার, শুধু তোমারই, ই প্রত্যয় যোগ করে বলেছিল আমি তোমার, শুধু তোমারই, আমি তোমাকে ছেড়ে কোনো দিনই, ই প্রত্যয় যোগ করে যাব না। সেই মেয়েটা আজকে নাই, সেই ছেলেটা আজকে নাই, তাহলে সেখানে একটা অতীত স্মৃতিচারণ করছে এবং কান্না করছে, কষ্ট পাচ্ছে। ঠিক ইগনেশিয়াকে দেখুন, সেও বলেছিল আমার অতীতে দারুণ একজন মানুষ ছিল, যার বিয়োগ আমি সহ্য করতে পারিনি, তবু সহ্য করতে হয়েছে। অতীতে আমার একটা দারুণ গার্লফ্রেন্ড ছিল বা বয়ফ্রেন্ড ছিল, বাবা বলেছিল যে তুমি তাকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব, বা বাবা বলেছিল তুমি ওকে বিয়ে করো না, বিয়ে করলে আমার সমাজের সম্পর্ক সোনানটা নষ্ট হয়ে যাবে, বোঝা চাপিয়ে দিয়েছিল। ইগনেশিয়া বোঝাটাকে সে বহন করেছিল, কারণ আমরা দেখেছি ইগনেশিয়া বোঝা বহন করতে পারে, দ্যাটস মিন তার উপরে কোনো কিছু চাপিয়ে দিলে সে সেটা ক্যারি করে, যেটা ন্যাকটাম করে না। ন্যাকটাম প্রতিবাদী, আমাদের সিপিয়া প্রতিবাদী। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা যদি দেখি অতীত স্মৃতিচারণ করে এই কথাগুলো ভেবে সে দুঃখ পায়, কখনো হাসি খুশি থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা ইগনেশিয়াকে চিন্তা করতে পারি। যদি লক্ষণটা খুঁজে পাই, তাহলে সেখানে আমরা যেমনটা ইগনেশিয়াকে চিন্তা করব, ঠিক অনুরূপ ভাবে অতীত স্মৃতিচারণের সাথে যদি জীবনের প্রতি উদাসীনতা, প্রতিবেশীর প্রতি বিতৃষ্ণা, স্বামীর প্রতি বিতৃষ্ণা, অল্পতে রেগে যাওয়া, ঝগড়াটে মনোভাব, এবং হিপারসালফের মতো যদি বাচ্চাকে পেটাতেও সে দ্বিধাবোধ না করে এতটা বিতৃষ্ণা এসে গেছে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই সিপিয়াকে চিন্তা করতে পারেন। আমরা দেখেছি তার অমঙ্গলজনক চিন্তা ভাবনা, চারিপাশে যা কিছু ঘটছে আমার বিপরীতে ঘটছে, আমার সাথে যা কিছু ঘটছে সবকিছু বিপরীতে ঘটছে, অমঙ্গলজনক চিন্তা ভাবনা কষ্টিকামে আছে। তার একটা বিপদ দূর হয়ে যাবে, দূর হওয়ার সাথে সাথে নতুন আরেকটা অমঙ্গল চিন্তা ভাবনা কাজ করবে, যে আমার বিপদ আবার আসতে পারে। আমরা ফসফরাসে দেখেছি তারও অমঙ্গল চিন্তা, আমরা আর্সেনিক অ্যালবেরও দেখেছি অমঙ্গল চিন্তা ভাবনা, অর্থাৎ কিছু হলেই
ফেয়ার অফ ডেথ, কিছু হলেই, কিছু একটা হলেই আমি এই রোগে মারা যাব, এই লক্ষণটা তার মধ্যে খুঁজে পাওয়া যায়, লক্ষণটা যদি দেখি তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা আর্সেনিককে চিন্তা করতে পারি। দেখুন, এছাড়া আমাদের অনেক লক্ষণ আছে মাইন্ড সিমটমে। আমরা খুব বেশি দিন আর আগাচ্ছি না, আমি অন্যান্য সিমটম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি অন্যান্য লক্ষণে দেখি তাহলে দেখুন, আমাদের এই আজকের সিপিআর মধ্যে শোনা যাচ্ছে তো আমার কথাগুলো? যদিও নেট সমস্যাগুলো আমি আরেকবার নক করে নিচ্ছি। জি স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার। আমরা দেখেছি সিপিআর মধ্যে জৈব উত্তাপের অভাব, শীতকাতরতা, এবং সেই সাথে তার মধ্যে দেখেছি দুর্বলতা। দেখুন, এই জৈব উত্তাপের অভাব, সেই সাথে দুর্বলতা, তবু আমরা দেখেছি তাকে কঠিন কঠিন পরিশ্রম করতে। কেন? আমরা সেটা আলোচনা করেছি, পরিশ্রম করলে মানসিকতা, মন যদি ব্যস্ত থাকে তাহলে রোগী ভালো থাকে। আমরা দেখেছি অ্যাসিড ফ্লোরিকামের একটু রেস্ট নিলেই সে আবার চাঙ্গা হয়ে ওঠে, অর্থাৎ সে বলে যে আমি 10 মিনিট 5 মিনিট ঘুমাতে দাও, আমার কোনো দুর্বলতা নেই, সে যে সময়ই হোক না কেন। কিন্তু আমরা সিপিআকে দেখেছি সে যদি বিকালবেলা অথবা সন্ধ্যাবেলাতে একটু রেস্ট নেয় তাহলে তার বিপরীত লক্ষণ, সব রোগ লক্ষণগুলো, কষ্টগুলো, যন্ত্রণাগুলো বৃদ্ধি প্রাপ্ত থাকে। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে অবশ্যই আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। আমরা যদি দেখি তার সবকিছু তলপেট দিয়ে, জরায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে। দেখুন, ক্রসিং করে বসতে ভালোবাসে। আমি শুরুতে কথাটা বলতে ভুলে গেছিলাম। রুগীটা আসলো, বসলো, পায়ের উপর পা দিয়ে বসলো। যদি কোনো রুগী যদি দেখেন যে ক্রস করে বসে আছে, পায়ের উপর পা দিয়ে বসে আছে, লিলিয়ামটিক আছে, আমাদের প্লাটিনাম আছে, আমাদের মিউরেক্স আছে, যে সবকিছু যেন বেরিয়ে আসছে, হ্যাঁ, ভিতর থেকে বেরিয়ে আসছে, লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে সিপিআকে চিন্তা করতে পারেন। দেখুন, জরায়ু বের হয়ে আসছে, মিউরেক্সের রুগী। আমরা মিউরেক্সের রুগীকে যদি কজেশন হিসাবে দেখি, মিউরেক্সের রুগীগুলো প্রচুর মাস্টারবেশন করা হ্যাবিট আছে। মিউরেক্সের রুগীগুলো নর্মাল ডেলিভারি, আফটার নর্মাল ডেলিভারি কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছিল, তারপরে থেকেই তার কোষজনিত কারণে তার জরায়ুটা বের হয়ে এসেছে, সেখানে কিন্তু আপনি মিউরেক্সকে চিন্তা করতে পারেন। আর এই রুগীকে যদি দেখেন ক্রসিং করে বসে থাকতে, ক্রস করে বসে থাকলে ভালো লাগে, পায়ের উপর পা দিয়ে তার জরায়ু অঞ্চলটা চেপে ধরে রাখলে যদি ভালো থাকে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। সেই সাথে তার যৌনির মধ্যে যদি সুই ফুটানোর মতো ব্যথা, ব্রায়োনে, আইপিসমেল, কেলিকার্বে সুই ফুটানোর মতো ব্যথা আছে, যে কোনো রোগ লক্ষণে সুই ফুটানোর মতো যদি ব্যথা হয় তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে সিপিআকে চিন্তা করতে পারেন। এবং দেখুন, মিউরেক্সের সাথে কম্পেয়ার করেন, মিউরেক্সের প্রচুর সেক্সুয়াল ডিমান্ড আছে। লিলিয়ামটিককে চিন্তা করেন, লিলিয়ামটিকেরও সবকিছু জরায়ুতে বেরিয়ে আসছে, সে জরায়ুটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে, এমন একটা সেন্সেশন তার মধ্যে আছে। কিন্তু দেখুন, তারও সেক্সুয়াল ডিমান্ড আছে। পার্থক্য দারুণ একটা জায়গায় আছে, সেটা হলো সিপিআর সেক্সুয়াল ডিমান্ড একেবারেই জিরো, অর্থাৎ অনুপস্থিত। এবং আমরা দেখেছি সিপিআর ভিতরে কোনো রকম যৌন উত্তেজনা কাজ করে না। লক্ষণটা যদি খুঁজে পান তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। এছাড়াও জরায়ুর স্থানচ্যুতিতে ফটোফাইলামকে আপনি ব্যবহার করতে পারেন। যদি কোনো রুগী বলে আমি ভারী জিনিস উত্তোলন করেছিলাম, তারপরের থেকে এমন, যেমনটা রাস্ট্রাক্সের লো ব্যাক পেইনে আমরা জানি ভারী জিনিস উত্তোলন করার পরেই তার রোগ লক্ষণটা দেখা দিয়েছিল, সেখানে আমরা রাস্ট্রাক্সকে চিন্তা করতে পারি। সাধারণ দৃষ্টিতে টোটাল রোগীলিপিতে চেঞ্জ হতে পারে। ঠিক অনুরূপ ভাবে যদি জরায়ু বের হয়ে আসার প্রবণতা দেখা দেয় তাহলে সেখানে আমরা ফটোফাইলামকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর দেখি কোষ্ঠকাঠিন্য, সেই সাথে মেনস্ট্রুয়াল কলিক এবং সেই সাথে জরায়ুর স্থানচ্যুতি, অনিয়মিত জীবনযাত্রা, সেখানে আপনি নাক্সকেও চিন্তা করতে পারেন। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম গর্ভপাত নিয়ে, যেহেতু জরায়ু সংক্রান্ত রোগ লক্ষণে আমাদের সিপিআর বেশি। আমরা যদি দেখি গর্ভপাত, আমরা সাধারণত গর্ভপাত কেন হয়ে থাকে সেই কারণগুলো আমাদেরকে জানতে হবে। তার হরমোনাল সমস্যা হতে পারে, জরায়ুর পেশির শিথিলতা হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, যৌনবাহী কোনো রোগ তার থাকলে হতে পারে, ভ্রণ যদি এই গঠিত না হয়, টিউব অ্যান্ড প্রেগনেন্সি হলে তার অ্যাবর্শন হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যদি আমরা দেখি কোনো রোগী সাধারণত কোনো বইতে আমি দেখেছি তৃতীয় মাস,
বা পঞ্চম মাস বা সপ্তম মাসের মধ্যে যদি তার অ্যাবর্শন হয়ে যায় বা প্রায়শই যদি এই লক্ষণটা খুঁজে পান এবং এটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমার অ্যাবর্শন প্রবণতা, সেই সাথে রোগীর যদি যৌন চাহিদা কম থাকে, যৌনতার প্রতি যদি তার দুর্বলতা কম থাকে, রোগী যদি দুর্বল হয়, রোগী যদি তার শীত কাতর হয়ে থাকে এবং সবকিছুতে যদি অ্যাবর্শন থাকে, যোনিপথে সবকিছু বের হয়ে যাওয়ার প্রবণতা যদি থাকে, রোগী যদি ক্রস করে বসে থাকতে ভালোবাসে বা ভালো লাগে, তাহলে সেখানে আপনি চিন্তা করতে পারেন সিপিয়াকে। দেখুন, রক্ত শূন্যতা জনিত কারণেও কিন্তু অ্যাবর্শন হতে পারে, এনিমিয়া জনিত কারণে। তাহলে সিপিয়াতেও কিন্তু রক্ত শূন্যতা বিদ্যমান থাকে। দেখুন, আমরা শুরুতে বলেছিলাম মুখমণ্ডলে বিভিন্ন ধরনের দাগ সংবলিত, অর্থাৎ যে হলুদ বর্ণ হতে পারে, নাকের কোনায় নাকের কাছে দাগ হতে পারে, সেই সাথে রক্ত শূন্যতা, মোমের মতো চেহারা, ফ্যাকাশে চেহারা, যেটা আমরা ফসফরাসে এপিসমেলে দেখেছি, রক্ত শূন্যতা, অ্যাসিড ফসে দেখেছি, রক্ত শূন্যতা, মুখমণ্ডল গুলো হলুদ বর্ণ, মুখের চারিপাশে দাগ আছে, এবং এই লক্ষণটা যদি থাকে এবং অ্যাবর্শন প্রবণতা যদি থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি যে বিশেষ করে তার মাসিক যদি অনিয়মিত হয় এবং মাসিক চলাকালীন যদি তার মাথা ব্যথা হয়, মাসিকের পরিমাণ যদি কম হয়, গ্রাফাইটিসে আছে, ন্যাকটম মিউরে আছে, আমরা সালফারে দেখেছি, পালসিটিলাতে দেখেছি, পালসিটিলা প্রথম জৈবনে তার প্রচুর পরিমাণে মাসিক স্রাব হয়েছিল, ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর ভালো হয়নি, যতবার হয়েছে কম হয়েছে, এবং কালচিটে বা কালো গ্রাফাইটিসের মতো কালো বর্ণের হয়েছে, তাহলে সেখানে আমরা পালসিটিলাকে চিন্তা করেছি। কিন্তু যদি মাসিক স্রাব চলাকালীন মাসিক স্রাবটা কেমন হয়, পরিমাণে কম, এবং সেই সাথে যদি মাথা ব্যথা থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি বিশেষ করে সিপিআর ক্ষেত্রে তার ডিসপেপসিয়া, অজীর্ণতা, সেই সাথে যদি দেখি যে তার স্টোমাক্স অঞ্চলে জ্বালা অনুভূতি, সেই সাথে যদি তার দেখি তার যে ডিসচার্জ ঢেকুর উঠছে, সেখানে যদি পচা গন্ধ, ডিম পচার মতো গন্ধ খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। সকালবেলা যদি বমি ভাব থাকে, চেলিডোনিয়ামে আছে, সকালবেলা যদি বমি ভাব থাকে, তাহলে সেখানেও কিন্তু আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি সকালবেলা তার অসুস্থতা আসে, নাক্সবম পালসিটিলাতে দেখেছি সকালবেলা তার অসুস্থতা আসে, তাহলে সেখানেও আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। প্রেগনেন্সি অবস্থায় কোষ্ঠকাঠিন্য, আমরা নাক্সবমকে দেখেছি, এলোমিনাকে দেখেছি, হাইড্রাস্টিস স্ক্যানকে দেখেছি, লাইকোপোডিয়ামকে দেখেছি। যদি প্রেগনেন্সি অবস্থায় কোষ্ঠকাঠিন্য হয়, টোটালিটি অফ সিমটম যদি মিলে যায়, তাহলে সেখানেও কিন্তু আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। আমরা নাইট্রিক অ্যাসিডে দেখেছি, সালফারে দেখেছি, মলত্যাগ করার পরে কোষ্ঠকাঠিন্য, মলত্যাগ করার পরে মলদ্বারে দীর্ঘক্ষণ ব্যথা, সালফারে জ্বালার সাথে ব্যথা আছে, নাইট্রিক অ্যাসিডে ব্যথা আছে, এবং তার যদি পাইলসের সমস্যা থাকে, তাহলে অল্প আঘাতে তার রক্ত স্রাব হতে পারে, সেখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। তাহলে মলত্যাগ করার পরে বা মলত্যাগ করার সময় দীর্ঘক্ষণ পরেও তার মলদ্বারে যদি ব্যথা থাকে, মল যদি শক্ত হয়, বেরোতে চায় না, গুটলে গুটলে মল, মাকসালের মতো যদি মলদার ভারবোধ অনুভূত হয়, মাকসালের রোগীগুলো কি বলে? মনে হয় আমার অনেক বাথরুম হবে, কিন্তু আসলে বাথরুম কিছুই হয় না, মলদারটা ভার ভার হয়ে আছে। লক্ষণটা যদি খুঁজে পাওয়া যায়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিপিয়াকে চিন্তা করতে পারি। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে আমরা যারা রাত্রিকালীন বিছানায় প্রসাব, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিনাকে দেখেছি, কিওজেটকে দেখেছি, অ্যাসিড বেঞ্চকে দেখেছি, লাইকোপোডিয়ামকে দেখেছি, কস্টিকামকে দেখেছি, অনেকগুলো মেডিসিন আছে। বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখেন, প্রথম ঘুমে বাচ্চা ঘুমালো, প্রথম ঘুমে তাই বিছানায় প্রসাব করে দেয়, এবং যদি কখনো কখনো ডিউরিং প্রেগন্যান্সিতেও যদি বিছানায় প্রসাব করে দেয়, টোটালিটি অফ সিমটম কাউন্ট করে, সেখানেও সিপিয়াকে চিন্তা করা যায়, সেখানে আপনি সিপিয়াকে ব্যবহার করতে পারেন। এছাড়াও যেহেতু টিউবারকুলোসিস আছে, যদি ঠান্ডা লাগার প্রবণতা হয়, এবং যদি দেখেন তার কাশি হলে যে কফ ওঠে, লবণাক্ত কফ, অর্থাৎ নুনতা সংযুক্ত,
এবং তার খোঁচা মারা ব্যথা অনুভূত যদি হয় তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। যদি দেখেন জিহ্বার গোড়ায় সাদা রঙের দাগ আছে এবং স্পষ্ট আকারে সেটা প্রকাশ পায়, ইন্টিমপ্রুডেন্ট আছে আমরা দেখেছি, তাহলে সেখানেও আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। এবং এটা যদি মাসিক চলাকালীন সময়ে বেশি হয় তাহলে সেখানেও আমরা সিপিআকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর গরম দুধ খাওয়ার পরে উদারাময় হয়, গরম দুধ খাওয়ার পরেই যদি তার উদারাময় হয় তাহলে সেখানেও কিন্তু আমরা সিপিআকে চিন্তা করতে পারি। এছাড়াও সিপিআতে আমাদের আরো অনেক রোগ লক্ষণ আছে। আমরা যদি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি, দেখুন আমরা অনেকে জিজ্ঞাসা করে থাকি সিপিআর কি পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়? যদি আপনি কোনো রোগীর ক্ষেত্রে সিপিআর সিমটম গুলোর মধ্যে একটা দারুণ সিমটম, যৌনতার প্রতি তার ভীষণ অনীহা, কোন দিক থেকে? তার জননেন্দ্রিয়ের দিক থেকে, কিন্তু মনের দিক থেকে তার প্রবল আকাঙ্ক্ষা। যৌনতার দিক থেকে প্রচুর অনীহা, কোন দিক থেকে? জননেন্দ্রিয়ের দিক থেকে, অর্থাৎ তার পেনিসের শিথিলতা, কোল্ড সেন্সেশন। এক নাচে আমরা দেখেছি পেনিসের শিথিলতা যদি লক্ষ্য করা যায় কিন্তু যৌন চাহিদা তার মধ্যে প্রবল থাকে, তাহলে সেখানে আমরা কিন্তু টোটালিটি অফ সিমটম যদি মিলে যায় তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা সিপিআকে চিন্তা করতে পারি পুরুষদের ক্ষেত্রে। এছাড়াও যদি অন্যান্য লক্ষণ মিলে যায় তাহলে সেখানেও পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে আমার লাইফে আমি কখনো সিপিআকে পুরুষদের ক্ষেত্রে পাইনি। এছাড়াও স্কিন ডিজিজের ক্ষেত্রে যদি দেখেন ছোট ছোট ফোড়া বা একজিমার ক্ষেত্রে, বিশেষ করে জননেন্দ্রিয়ের, যদি মহিলা হয় মহিলা জননেন্দ্রিয়ের উপরে, চামড়ার উপরে যদি গ্রাফাইটিসের মতো গভীর ফাটা সংযুক্ত যদি চর্মরোগ হয়ে থাকে এবং এই রোগী পানিতে থাকলে যদি তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি, ইচিং যদি বৃদ্ধি পায় এবং যদি সেখানে ডিসচার্জ বের হয়, ডিসচার্জ বের হয়ে যদি সেখানে ভিজে যায় তাহলে সেখানেও কিন্তু সিপিআর একটা দারুণ ওষুধ, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে। তাহলে এই লক্ষণ থাকলে আমরা সেখানে ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা রিউমাটিজমের ক্ষেত্রে দেখি যে রিউমাটিজম এক স্থান থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে এবং সেটা গরমে, শীতকাতর রোগী গরমে উপশম হচ্ছে, রাস্টক্সের মতো গরমে উপশম হচ্ছে এবং রাস্টক্সের মতো সঞ্চালিত হলে উপশম হচ্ছে, তাহলে সেখানে এবং প্রত্যেকটা জয়েন্টে একটা আড়ষ্ট ভাব, সংকুচিত ভাব আছে, সেই সাথে যদি তার পায়ে দুর্বলতা অনুভূত হয় তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও আমরা সিপিআকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমরা সিপিআর নিয়ে মোটামুটি অনেক আলোচনা করলাম, আরো কিছু আলোচনা ছিল। আমার একটা রোগী এসেছে, অনেকক্ষণ বসে আছে, একটা না দুইটা এসেছে, আমরা আর সঞ্চালিত করতে পারছি না। আবু বকর স্যার ক্ষমা প্রার্থী। আমরা যদি দেখি তাহলে অ্যাগ্রাভেশনটা যদি দেখি তাহলে দেখুন আমরা দেখেছি যে মানসিক পরিশ্রম না করলে, শারীরিক পরিশ্রম না করলে বা যৌনতার অতিরিক্ত বাড়াবাড়ি হলে রোগ লক্ষণের বৃদ্ধিপ্রাপ্ত হয়, দুধ খেলে, গরম দুধ খেলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মাসিক স্রাব চলাকালীন বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি উপশম দেখি তাহলে উত্তাপে, পরিশ্রমে এবং পায়ের উপর পা তুলে বসে থাকলে সে উপশমিত হয়। লক্ষণটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা সেখানে কি চিন্তা করতে পারি? সেখানে সিপিআকে চিন্তা করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার এই আলোচনাটা শোনার জন্য। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করতে চাইছি। জি।